নমস্কার, চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজমুকুট। মহারানী চন্দ্রাবতী এখনো পৌঁছলো না কেন? পুকুরের পাড়ে শান বাঁধানো অপরূপ সুন্দর প্রাকৃতিক শোভাযুক্ত মঞ্চে দাঁড়িয়ে থাকা মহারাজের উচ্চকণ্ঠ শোনা গেল। পুকুরের একদিকে ঘুমটার আড়ালে নিজেদের মুখ ঢেকে পাটরানীরা দাঁড়িয়েছিল, অন্যদিকে ছিল মন্ত্রী, সেনাপতি, অন্যান্য সভাসদ ও বাকি লোকেরা। তখনই বীরেন্দ্র প্রতাপের নজর পাটরানীদের দিকে পড়তেই সে দেখল চন্দ্রাবতী আর সোনাল আসছে। সে আদেশ দিয়ে উচ্চস্বরে বলল, চন্দ্রাবতী, তুমি আমার পাশে এসে দাঁড়িয়ে পড়ো। চন্দ্রাবতী ধীরে ধীরে মঞ্চের দিকে যখন এগোচ্ছিল, তখন ভয়ে ভয়ে সোনাল নিজেকে বলতে লাগলো, হে ভগবান, হে কৃষ্ণ, মহারানীকে রক্ষা করো। যদি এনার কিছু হয়ে যায় তাহলে তো আমি ছটফট করতে করতে মরে যাব। চন্দ্রাবতী পৌঁছানোর পর মহারাজ ওর দিকে খুব রেগে তাকালো আর ঘোষণা করে বলল, কনকনগরের যে হত্যাকারী আমার আর রানী মোহিনীর উপর আক্রমণ করেছিল, তাদের সঙ্গ আমাদের কিছু কাছের মানুষরা দিয়েছিল। বলতে বলতে প্রশ্নসূচক দৃষ্টিতে চন্দ্রাবতীর দিকে তাকালো। ওখানে উপস্থিত মানুষদের মনে আশঙ্কা হতে লাগলো হয়তো মহারানী চন্দ্রাবতী ওদের সঙ্গে যুক্ত ছিল। কিন্তু তখনই বীরেন্দ্র প্রতাপ বলল, ওই হত্যাকারীরা প্রাসাদে প্রবেশ করার জন্য যে পত্র দেখিয়েছিল তাতে শাহী মোহর লাগানো ছিল, কিন্তু ওই বিশ্বাসঘাতকরা জানতো না ওটা আসল শাহী মোহর নয়, নকল। শাহী মোহরের কথা শুনতেই পাটরানীদের পিছনে থাকা সোনাল অবাক হয়ে গেল। এদিকে বীরেন্দ্র প্রতাপের পাশে দাঁড়িয়ে থাকা চন্দ্রাবতী ঘাবড়ে গেল। মনে মনে ভাবল, আমার গুপ্তচর ধরা পড়ে যায়নি তো? কাল কুঠুরিতে শাহী মোহর লুকোতে ওকে কেউ দেখে নেয়নি তো? নিজের ঘাবড়ে যাওয়াকে লুকোনোর চেষ্টা করতে থাকলো সে। তখনই বীরেন্দ্র প্রতাপের তেজি গলার আওয়াজ পাওয়া গেল, হতে পারে শাহী মোহর নকল, কিন্তু রাজ্যের সুরক্ষাকে মাথায় রেখে আমি আজ থেকে নতুন শাহী মোহর ব্যবহার করব। নতুন শাহী মোহরের নাম শুনতেই চন্দ্রাবতীর সারা শরীর ঠান্ডা হয়ে গেল। 2 বছরের কঠিন পরিশ্রমের পর ও শাহী মোহরের নকল বানিয়েছিল, আর এখন এক ঝটকায় ওর সমস্ত পরিশ্রম ব্যর্থ হয়ে গেল। নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য ওকে আবার শূন্য থেকে শুরু করতে হবে। ধীরে ধীরে ওর হতাশা রাগে পরিণত হতে লাগলো। তখনই হাততালি আর জয়ধ্বনির শব্দে ওর ধ্যান ভাঙল। মহারাজ বীরেন্দ্র প্রতাপের জয়, জয় মহারাজ বীরেন্দ্র প্রতাপের জয়। চন্দ্রাবতী যখন মাথা ঘুরিয়ে দেখলো, তখন বীরেন্দ্র প্রতাপ তার সৈন্যদের সঙ্গে নিচে নামছিল। ও রাগে বীরেন্দ্র প্রতাপকে দেখতে দেখতে প্রতিজ্ঞা করল, বীরেন্দ্র প্রতাপ, তোমার এই ঘোষণায় আমার কত কিছু নষ্ট করে দিল তা তুমি ভাবতেও পারবে না। কিন্তু মনে রেখো, আমি বিক্রমগড়ের নতুন ইতিহাস লেখার জন্য প্রতিজ্ঞা করেছি, যেটা আমি যে কোনো মূল্যে পূর্ণ করেই ছাড়ব। নিজের মহলে আসার পর চন্দ্রাবতী অনেকক্ষণ দুশ্চিন্তায় মগ্ন ছিল। ওর মন অস্থির হয়ে পড়ছিল। ও বুঝতে পারছিল না ও কোথা থেকে শুরু করবে। যদি আবার কোনো গুপ্তচর পুরনো মোহরের সঙ্গে প্রাসাদের ভিতরে আসার চেষ্টা করে, তাহলে সব রহস্য জানাজানি হয়ে যাবে। আমাকে কোনো না কোনো ভাবে ওদের খবর পাঠাতেই হবে যে শাহী মোহর পাল্টে গেছে। চন্দ্রাবতী চিন্তায় ঘরের মধ্যে এদিক থেকে ওদিক হাঁটাহাঁটি করছিল। তখনই সোনাল পাশে এসে বলল, মহারানীমা, একদিকে মহারাজ ভালোই করেছেন, না জানি ওই শত্রুরা শাহী মোহর কিভাবে কোথায় কাজে লাগাতো, তার চেয়ে এই ভালো হয়েছে, বলুন। চন্দ্রাবতী এক পলকের জন্য মনে করল, কি জানি সোনাল শাহী মোহরের কথা রাজাকে বলে দেয়নি তো। ও সঙ্গে সঙ্গে ওর কলার ধরে বলল, আমি যেটা ভাবছি সেটাই কি সত্যি? সোনাল ঘাবড়ে গেল। ও হাত জোড়ো করে বলল, আমি কিচ্ছু বুঝলাম না মহারানীমা,
আপনি কি ভাবছেন? মহারাজকে আমার কাছে দেখা শাহী মোহরের খবরটা তুমি দাওনি তো? ওর কলার ছাড়তে ছাড়তে তীক্ষ্ণ স্বরে জিজ্ঞাসা করলো চন্দ্রাবতী। সোনাল ওর পায়ে ধরে বলল, মহারানীমা, আমি আপনাকে কথা দিয়েছি আপনি আমার বিশ্বস্ততায় সন্দেহ করবেন না। বলতে বলতে সোনালের চোখ দিয়ে জল পড়তে লাগলো। ওর মুখ দেখে চন্দ্রাবতীর বিশ্বাস হলো বীরেন্দ্র প্রতাপের শাহী মোহর পাল্টানোর সঙ্গে সোনালের কোনো সম্পর্ক নেই। ও তখন ওকে ফল আনার জন্য ঘরের বাইরে পাঠালো আর নিজে পরবর্তী রণনীতি তৈরি করতে লাগলো। সকাল থেকে সন্ধে হয়ে গেল, কিন্তু তখনও চন্দ্রাবতী দুশ্চিন্তায় মগ্ন ছিল। কোনো কিছুই সে ভেবে ঠিক করতে পারছিল না। ঘরে খাবার দাবার ফল মূল যেমন ছিল তেমনই পড়েছিল, ও কিছুমাত্র মুখে দেয়নি। ওর অবস্থা দেখে সোনাল দ্বিধাবোধ করে বলল, মহারানীমা, লক্ষ্য ঠিক থাকলে রাস্তা অনেক পাওয়া যাবে। এভাবে দুশ্চিন্তা করে কোনো কিছু পাওয়া যাবে না। আজ পূর্ণিমার রাত, চলুন না আমরা একটু রাজ উদ্যানে ভ্রমণ করে আসি। সোনালের কথা চন্দ্রাবতীর ভালো লাগলো। টেবিল থেকে একটা আপেল তুলে নিল আর হেসে সোনালের সঙ্গে উদ্যানের দিকে বেরিয়ে পড়ল। কিছুক্ষণ পর চন্দ্রাবতী সোনালের সঙ্গে শাহী উদ্যানে ভ্রমণ করছিল। আলাদা আলাদা ধরনের ফুলের সুগন্ধে চন্দ্রাবতীর মন অনেক হালকা হয়ে এসেছিল। ও বাগানের মাঝে দোলনায় বসে চাঁদ দেখছিল। সেখানেই কিছু দূরে সোনাল চন্দ্রাবতীর জন্য ফুল তুলছিল। চন্দ্রাবতীর জন্য নানা রঙের ফুলের মালা তৈরি করতে চাইছিল সে। তখনই ওর নজর পড়ে এমন একজনের উপর, যাকে দেখে ওর হাত থেকে সমস্ত ফুল পড়ে যায় আর সঙ্গে সঙ্গে নিচু হয়ে তাকে প্রণাম করে। চন্দ্রাবতী এসবের কিছুই টের পেল না। সে আনমনে দোলনায় দুলছিল। পিছন থেকে একটা ভারী কণ্ঠস্বর তখন তার কানে এলো, যদি আমি ভুল না হই তাহলে আপনিই মহারানী চন্দ্রাবতী। চন্দ্রাবতী তাড়াতাড়ি নিজের মাথার ঘোমটা ঠিক করলো আর পিছনে ঘুরে দেখলো ওর সামনে বলিষ্ঠ একজন লোক দাঁড়িয়ে আছে। পরনের পোশাক রাজকুমারের মতো লাগছিল। নিজের হাতে ফুল নিয়ে দাঁড়িয়েছিল সে। সঙ্গে সঙ্গে চন্দ্রাবতী উত্তর দিল, হ্যাঁ, আপনি ঠিকই চিনেছেন, আমি চন্দ্রাবতী। কিন্তু আপনি কে? ঘোমটার আড়ালে নির্ভয় স্বরে বলা চন্দ্রাবতীর কথা শুনে সে হেসে ফেলল। নিজের হাতের গোলাপ চন্দ্রাবতীর দিকে বাড়িয়ে দিয়ে বলল, আমার নাম সূর্যপ্রতাপ। আপনার অনেক প্রশংসা আমি শুনেছি। যখন থেকে আপনার বুদ্ধিমত্তা দিয়ে রানী মোহিনীর প্রাণ বাঁচিয়েছেন, সব জায়গায় আপনার নামেরই জয় জয়কার। দেশের লোক সর্বত্র শুধু আপনার নামই করছে। চন্দ্রাবতী সূর্যপ্রতাপের ফুলের দিকে না তাকিয়ে সামনে এগোতে লাগলো। ওর রুক্ষতা দেখে সূর্যপ্রতাপের মুখ ফ্যাকাশে হয়ে গেল। ও ফুলটাকে জামার পকেটে রেখে ফিক করে হেসে ফেলে বলল, আমি দাদার সঙ্গে দেখা করতে এসেছিলাম। মহলের সৈনিকদের থেকে খবর পেলাম সে এখন রানী মোহিনীর ঘরে আছে, তাই আমি সময় কাটানোর জন্য এদিকে চলে এলাম। একদিকে ভালোই হয়েছে, এই বাহানায় আপনার সঙ্গে আলাপ হয়ে গেল। রানীমহলে রানীদের মহারাজ ছাড়া অন্য কোনো পুরুষের সঙ্গে আলাদা করে কথা বলার অনুমতি ছিল না। সোনাল জানতো যদি মহারাজ এই বিষয়ে জানতে পারেন তাহলে বিষয়টা বিগড়ে যাবে। এই জন্য কিন্তু কিন্তু করে ও বলতে শুরু করলো, মহারানীমা, আমাদের মনে হয় এবার যাওয়া উচিত। চন্দ্রাবতী সোনালের কথার কোনো জবাব না দিয়ে চুপচাপ ফুলের উপর হাত বোলাতে বোলাতে এগোতে লাগলো। ওর ঠিক পিছনে সূর্যপ্রতাপ হাঁটছিল আর তার পিছনে সোনাল। সূর্যপ্রতাপ কথাবার্তা এগোনোর জন্য বলল, আপনার চম্পা ফুল পছন্দ হয়? না, আমার গুলমোহর পছন্দ।
তাও আবার ভগবান শ্রীকৃষ্ণের মুকুটে। চন্দ্রাবতীর মুখে শ্রীকৃষ্ণের নাম শুনে সূর্যপ্রতাপের পা আটকে গেল। ওর মুখে হালকা একটা হাসি দেখা দিল। ও কিছু জিজ্ঞাসা করার আগেই ওর নজর পড়ল শাহী উদ্যানের দিকে আসা বীরেন্দ্র প্রতাপ ও সুরেলার দিকে। বীরেন্দ্র প্রতাপের সঙ্গে সুরলাকে দেখে চন্দ্রাবতী ও সোনাল আসন্ন সংকটের আভাস অনুভব করল। এদিকে চন্দ্রাবতীকে সূর্যপ্রতাপের সঙ্গে দেখেই বীরেন্দ্র প্রতাপের মাথা গরম হয়ে গেল। সঙ্গে চলা সুরেলা যখন রাজার মুখে রাগ দেখল, তখন তাকে আরো রাগানোর জন্য বলল, দেখেছেন আপনি মহারাজ, চাকর বাকরদের সামনে আমাকে চড় মারার পর এখন মহারানী এখানে উদ্যানের হাওয়া খাচ্ছে, তাও আবার রাজকুমার সূর্য প্রতাপের সঙ্গে। সুরেলা আরো কিছু বলার আগে বীরেন্দ্র প্রতাপ ওর দিকে রাগান্বিত মুখে তাকালো। সুরেলা ভয়ে চুপ করে গেল। চন্দ্রাবতী বীরেন্দ্র প্রতাপকে নিজের দিকে আসতে দেখে চুপচাপ দাঁড়িয়ে পড়ল। বীরেন্দ্র প্রতাপ যেই কাছে এলো, সূর্যপ্রতাপ হেসে বলল, প্রণাম দাদা, রানী মোহিনী এখন কেমন আছেন? আমি ওনার জন্য বিষের ওষুধ এনেছিলাম। সূর্যপ্রতাপকে উত্তর দেওয়ার বদলে বীরেন্দ্র প্রতাপ চন্দ্রাবতীর দিকে ঘুরে জিজ্ঞাসা করলেন, চন্দ্রাবতী, এ আমি কি শুনছি? তুমি আবার সুরেলার গায়ে হাত তুলেছ? তুমি দিন দিন নিজের মর্যাদা ভুলে যাচ্ছ। সুরেলার কাঁদো কাঁদো মুখ দেখে চন্দ্রাবতী বুঝতে পেরেছিল যে সে অনেক বাড়িয়ে বাড়িয়ে চন্দ্রাবতীর নামে রাজার কাছে নালিশ করেছে। তাই নিজের পক্ষ সমর্থন করে গম্ভীর হয়ে বলল, মহারাজ, আমি সেটাই করেছি যা একজন ক্ষত্রিয় নারীর করা উচিত। যখন পুরো বিক্রমগড় জানে আমি এ রাজ্যের মহারানী, তখন সুরেলার আমার সঙ্গে অসভ্যতা করার সাহস কোথা থেকে হয়? জিজ্ঞাসা করুন ওকে আমার ঘরে কি করছিল ও। সুরেলা যখনই একথা শুনল, তখনই বলল, মাফ করবেন মহারাজ, মহারানী মিথ্যা কথা বলছেন, আমি অসভ্যতা করিনি, আমি তো শুধু ওনাকে প্রণাম করতে গিয়েছিলাম ওনার ঘরে, কিন্তু উনি তো আগে থেকেই অন্য কোনো কথা জেগেছিলেন আর আমাকে কথা শোনাতে শুরু করলেন আর ব্যঙ্গ করে বললেন আমার স্বর নাকি কাকের মতো, যখন আমি বিরোধিতা করি তখন আমাকে চড় মারেন। বলার পর সুরেলা নিজের ডান গাল এগিয়ে দেয়। গালে আঙুলের দাগ দেখে বীরেন্দ্র প্রতাপ গর্জে উঠে বলল, চন্দ্রাবতী, বেশ অনেক হয়েছে। আমি তোমাকে মহারানী বানিয়েছি, এর মানে এই নয় যে তুমি সবাইকে নিজের জুতোর নিচে রাখবে। নিজের সীমার মধ্যে থাকতে শেখো, না হলে আমি তোমাকে শিখিয়ে দেব। চারিদিকে গভীর নিস্তব্ধতা নেমে এলো, কিন্তু চন্দ্রাবতী প্রতিবাদ করে বলল, মাফ করবেন মহারাজ, কিন্তু আমি কোনোভাবেই আমার অপমান সহ্য করব না। আপনি রাজা, আপনার শাস্তি দেওয়ার পুরো অধিকার আছে, কিন্তু হ্যাঁ, আমাকে শাস্তি দেওয়ার আগে আপনাকে খেয়াল রাখতে হবে রানী মোহিনী এখনো বিপদ থেকে পুরোপুরি মুক্ত হননি। নিজের কথা বলে চন্দ্রাবতী হেসে উঠল। বীরেন্দ্র প্রতাপ ওর ইশারা বুঝে গিয়েছিল, তাই ও ভিতরে ভিতরে ক্ষিপ্ত হয়ে উঠল। যে চন্দ্রাবতীকে ও নিজের সম্পত্তি ভাবত, সেই চন্দ্রাবতী এখন প্রতি পদে পদে ওকে চ্যালেঞ্জ জানাচ্ছে। শুভরাত্রি মহারাজ। একথা বলার পর চন্দ্রাবতী উত্তরের অপেক্ষা না করেই ওখান থেকে বেরিয়ে পড়ল। চন্দ্রাবতীর অবহেলিত ব্যবহার দেখে বীরেন্দ্র প্রতাপ রেগে আগুন হয়ে উঠল। সঙ্গে সঙ্গে সে উঁচু গলায় বলল, দাঁড়াও। বীরেন্দ্র প্রতাপের আওয়াজ শুনেই চন্দ্রাবতীর পা যেখানে ছিল সেখানেই থেমে গেল। বীরেন্দ্র প্রতাপ ঘুরে গিয়ে বলল, তোমার মোহিনীর জন্য অনেক চিন্তা, তাই না চন্দ্রাবতী? তাহলে ঠিক আছে, আজ রাতে তুমি মোহিনীর মহলে গিয়ে ওর দেখাশোনা করবে। ওর ঘরে না কোনো দাসী থাকবে আর না কোনো বৈদ্য থাকবে। ওকে খাবার, জল, ওষুধ সব সব দেওয়ার দায়িত্ব তোমার।
বীরেন্দ্র প্রতাপের অদ্ভুত সিদ্ধান্ত শুনে চন্দ্রাবতী রেগে আগুন হয়ে গেল। মহারানী হয়ে আমি ওই মোহিনীর দাসী হয়ে থাকবো না। চন্দ্রাবতী চাইলেও এই কথা বীরেন্দ্র প্রতাপকে বলতে পারল না। এরকম করলে রাজার আদেশের বিরুদ্ধে যাওয়া হতো। ও রাগে পিছন ফিরে বীরেন্দ্র প্রতাপের দিকে তাকালো। ওর চোখে এক শয়তানি ঝলক দেখতে পেল চন্দ্রাবতী। মনে মনে বলল, বীরেন্দ্র প্রতাপ, চালাকি করে তুমি কাল রাতের হারের প্রতিশোধ নিয়ে নিলে, কিন্তু মনে রেখো, তোমার দেওয়া শাস্তির মূল্য তোমাকেই চুকাতে হবে। চন্দ্রাবতী বীরেন্দ্র প্রতাপকে মাথা থেকে পা পর্যন্ত দেখে দুম দুম করে পা ফেলে শাহী উদ্যান থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণের মধ্যে চন্দ্রাবতী নিজের ঘরে এসে পৌঁছল। মোহিনী মহলে যাওয়ার কথা ভেবেই ওর সঙ্গে সোনালের অস্থিরতা বেড়েই চলল। হায় হায় মহারানী মা, আমার তো ভেবেই খারাপ লাগছে। মহারানী হয়ে আপনার রানী মোহিনীর ঘরে যাওয়া কি উচিত হবে? চন্দ্রাবতীর মাথায় ওর লক্ষ্যের কথা ঘুরছিল। রাজার বিরুদ্ধে গিয়ে কোনো রকম বিপদ ডেকে আনা এখন ঠিক হবে না। ও ভেবে বলল, কখনো কখনো কর্ম উচিত অনুচিত দেখে নয়, প্রয়োজন দেখে করতে হয়। চন্দ্রাবতী আরো কিছু বলতো, কিন্তু ঘরের বাইরে একসঙ্গে অনেকগুলো পায়ের শব্দ থামার আওয়াজ পাওয়া গেল। বাইরে চন্দ্রাবতীকে নিয়ে যাওয়ার জন্য সৈনিক এসেছিল। চন্দ্রাবতী কোনো বিরোধিতা না করে মোহিনীর মহলের উদ্দেশ্যে রওনা দিল। মোহিনীর বড় ঘর সুখ সুবিধায় ভরা ছিল। মোহিনীর ঘরের মধ্যেই লাগোয়া একটা স্নান ঘর ছিল। ঘরে ঢুকতেই চন্দ্রাবতীর নজর পালঙ্কে শুয়ে থাকা মোহিনীর দিকে পড়ল। ওর মুখের রং ফিরে আসছিল। বীরেন্দ্র প্রতাপ ওখানে উপস্থিত ছিল। ও চন্দ্রাবতীকে দেখেই মোহিনীকে বলল, নাও মোহিনী, চন্দ্রাবতী এসে গেছে। আজ রাতে ওই তোমার দেখাশোনা করবে। মোহিনী জানতো রাজা ওকে কি শাস্তি দিয়েছে, কিন্তু ও না জানার ভান করে বলল, মহারাজ, এসব করার কি দরকার ছিল? আপনি শুধু শুধু মহারানীকে কষ্ট দিলেন। আমার দেখাশোনা করার জন্য মহলে কি দাসী, চাকর, বৈদ্য, হাকিম কম হয়ে গেছে? এর আগে বীরেন্দ্র প্রতাপ কোনো জবাব দিত, চন্দ্রাবতী নিজেই বলল, আরে না না মোহিনী, এত লজ্জা পাওয়ার কি আছে? আমি মহারানী হতে পারি, তার সঙ্গে সঙ্গে আমি তোমার বৈদ্যও বটে। আর বৈদ্যর তো দায়িত্ব নিজের রোগীর সেবা করা। তুমি আরাম করো, আমি ততক্ষণ তোমার জন্য ওষুধ তৈরি করে দিচ্ছি। আমি যা যা সামগ্রী লিখেছিলাম সেটা এখানেই কোথাও আছে। বলার পর টেবিলে রাখা ওষুধের শিশি দেখতে লাগলো। চন্দ্রাবতী ওষুধ বানানোর জন্য প্রয়োজনীয় জড়িবুটি জড়ো করছিল। তখনই বীরেন্দ্র প্রতাপের আওয়াজ কানে এলো। চন্দ্রাবতী পিছন ফিরে যখন তাকালো, তার রক্ত গরম হয়ে গেল। বীরেন্দ্র পালঙ্কের উপর মোহিনীকে জড়িয়ে ধরে বসেছিল আর ওর ঘন চুলের মধ্যে আঙুল দিয়ে খেলছিল। বীরেন্দ্র প্রতাপ আর চন্দ্রাবতী চোখে চোখ মিলল। বীরেন্দ্র প্রতাপের চোখে শয়তানি যেন খেলা করে উঠল। সে হাসতে হাসতে বলল, রানীর সেবায় কোনো কমতি যেন না হয়। আমি আমার প্রিয় রানীকে খুব শীঘ্র সুস্থ দেখতে চাই। এখন তুমি ওষুধ বানাও আর রানীকে সময় মতো খাওয়াতে থাকো। আমি স্নান করে আসছি। চন্দ্রাবতী নিজের রাগ চেপে বলল, হ্যাঁ মহারাজ। বীরেন্দ্র প্রতাপ পালঙ্ক থেকে নিচে নেমে স্নানালয়ের দিকে এগিয়ে গেল। চন্দ্রাবতী আবার নিজের কাজে লেগে পড়ল। কয়েক মিনিট পর যখন ও ওষুধ নিয়ে মোহিনীর কাছে এলো, তখন মোহিনী ব্যঙ্গ করে বলল, তবে একটা কথা আমিও বলবো মহারানী, ভগবান কাউকে যেন এরকম দিন না দেখান। চন্দ্রাবতীর কাটা ঘায়ে নুনের ছিটে দিয়ে দিল মোহিনী। ওষুধের পাত্র নিয়ে শব্দ করে খেতে লাগলো। চন্দ্রাবতীর মনে হচ্ছিল মোহিনীর গলা টিপে দেয়। তখন মোহিনী মুখ বেঁকিয়ে বলল, মহারানী, আপনার হাত অনেক কর্কশ, একটু মধু দিয়ে দিন। মোহিনীর প্রাণ চন্দ্রাবতী বাঁচিয়েছিল। কৃতজ্ঞতা স্বীকার করার বদলে মোহিনী ব্যঙ্গ করছিল।
যার ফলে মনে মনে চন্দ্রাবতী ক্ষিপ্ত হয়ে বলল, ওহো মোহিনী, ওতে একটা ওষুধ দিতে আমি ভুলেই গেছিলাম। বলার সঙ্গে সঙ্গে ও টেবিল থেকে একটা বোতল তুলে ওষুধের পাত্রের 2-4 ফোঁটা ওষুধ মিশিয়ে দিল। ওষুধ খাওয়ার কিছুক্ষণের মধ্যেই মোহিনী বিছানায় শুয়ে পড়ল। চন্দ্রাবতী ওর গালে হালকা চট চাপড় দিয়ে বলল, মনে হচ্ছে তোমাকে বিষ খাইয়ে দিই, কিন্তু তোমার মতো বোকা মেয়েরা খুবই কাজের হয়। আসলে চন্দ্রাবতী রাগের মাথায় মোহিনীকে ঘুমের ওষুধ দিয়ে দিয়েছিল, যাতে ওকে বিরক্ত না করে। ওকে ঘুমন্ত অবস্থায় রেখে বাইরে এলো চন্দ্রাবতী। বাইরে আসতেই ওর নজর পড়ল বীরেন্দ্র প্রতাপের নিজস্ব দেহরক্ষক সুমন্ত এই দিকেই আসছে। ও মোহিনীর ঘরের দিকে এগিয়ে আসছিল। হাতে একটা ছোট গাছ ছিল, ও যেটা চন্দ্রাবতী থেকে লুকোনোর চেষ্টা করছিল। চন্দ্রাবতী অবাক হয়ে বলল, বীরেন্দ্র প্রতাপের দেহরক্ষক সুমন্ত, ও রাতের বেলা লুকিয়ে কি গাছ নিয়ে যাচ্ছে? চন্দ্রাবতী যখন এসব ভাবছিল, তখন সুমন্ত ওকে দেখে প্রণাম করল আর সামনের দিকে এগোতে লাগলো। চন্দ্রাবতী সঙ্গে সঙ্গে ওকে দাঁড় করানোর জন্য বলল, সুমন্ত, দেখাও তোমার হাতে কি আছে। মাফ করবেন মহারানীমা, আমি এটা বলতে পারবো না। সুমন্ত নিজের কথা শেষ করার আগেই চন্দ্রাবতী ওর হাত ধরে এক ঝটকায় ওকে সামনের দিকে টেনে ফেলে দিল। ওই গাছটায় অনেক ছোট ছোট ফল ঝুলানো ছিল, যা দেখে ও চমকে গেল। এটা এটা তো গুঞ্জা ফল। আসন্ন বিপদের আশঙ্কায় চন্দ্রাবতী ভাবতে লাগলো, গুঞ্জার বীজ খুবই বিষাক্ত, কিন্তু কিন্তু সুমন্ত এই গাছ নিয়ে কোথায় যাচ্ছে? বীরেন্দ্র প্রতাপ আমার দেখাশোনার সময় মোহিনীকে মারতে চায় না তো? জেনে বুঝে আমাকে ফাঁসাতে চায় না তো? কিন্তু কিন্তু কেন? গুঞ্জা গাছের রহস্য কি, আর চন্দ্রাবতীর মনে জাগা প্রশ্নের উত্তর কি? জানার জন্য শুনতে থাকুন রাজমুকুট, এক ঐতিহাসিক প্রতিশোধ, শুধুমাত্র চাঁদনির সঙ্গে, চাঁদনি চ্যানেলে।